চলুন আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম সেরা প্রবন্ধ ক্রাইসিস ইন সিভিলাইজেশন বা সভ্যতার সংকট এর গভীরে প্রবেশ করি। বিশেষ করে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এই প্রবন্ধের কোন দিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই আমরা ফোকাস করব। আচ্ছা, এই প্রবন্ধটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু সময়টা পিছিয়ে দেখতে হবে। রবীন্দ্রনাথ এটা লিখছেন ১৯৪১ সালে, তার ৮০ বছরের জন্মদিনে। ভাবুন একবার, গোটা বিশ্ব তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পুড়ছে। এই ভয়ঙ্কর সময়টা মাথায় রাখাটা খুব জরুরি, কারণ এর প্রত্যেকটা শব্দে সেই সময়েরই প্রতিধ্বনি শোনা যায়। তো এই আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো এক ঝলকে দেখে নেওয়া যাক। আমরা ঠাকুরের চূড়ান্ত সতর্ক বার্তা দিয়ে শুরু করব, তারপর পশ্চিমে তার আশার কথা বলবো, কিভাবে সেই আশা ভেঙে গেল, সংকটের মূল কারণটা কী ছিল, এবং শেষে তিনি কোন নতুন ভোরের স্বপ্ন দেখেছিলেন। আর সবশেষে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ডাব্লিউবিসিএস এক্সাম অ্যাঙ্গেল। তাহলে শুরু করা যাক প্রথম সেকশন দিয়ে, ঠাকুরের চূড়ান্ত সতর্কবার্তা। আসলে এই প্রবন্ধটা ওনার জীবনের একেবারে শেষ দিকের লেখা। এটা একাধারে একটা ঐতিহাসিক বিশ্লেষণ, আবার একই সাথে মানবতার ভবিষ্যৎ নিয়ে একটা গভীর ভাবনা। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে প্রবন্ধটা শুধু একমুখী নয়, এর তিনটে আলাদা লেভেল আছে। প্রথমত, এটা ইতিহাসের দিকে ফিরে তাকায়। দ্বিতীয়ত, এটা বর্তমান সভ্যতার একটা কঠোর সমালোচনা করে। আর তৃতীয়ত, এত কিছুর পরেও ভবিষ্যতের জন্য একটা আশা রাখে। ডাব্লিউবিসিএসের উত্তরে এই তিনটে পয়েন্ট টাচ করতে পারলে উত্তরটা কিন্তু অনেক বেশি সম্পূর্ণ হবে। এবার আসি পরের পয়েন্টে, হোপ ফ্রম দ্য ওয়েস্ট। রবীন্দ্রনাথ কিন্তু প্রবন্ধের শুরুতেই একদম সততার সাথে স্বীকার করছেন যে একসময়ে, বিশেষ করে তার যৌবনে, তিনি পশ্চিমী সভ্যতার প্রতি ভীষণভাবে আকৃষ্ট ছিলেন। আসলে শুধু রবীন্দ্রনাথ কেন, তার সময়ের প্রায় সব শিক্ষিত ভারতীয়র মনেই পশ্চিমকে নিয়ে একটা বিরাট আশা ছিল। তাদের মনে হয়েছিল পশ্চিম মানেই আধুনিক বিজ্ঞান, যুক্তি, মানবাধিকার, স্বাধীনতা আর শিক্ষা সংস্কৃতিতে এক নতুন দিগন্ত, একটা নতুন দিনের স্বপ্ন আর কি। কিন্তু এই আশাটা, এই বিশ্বাসটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, আর সেই মোহভঙ্গের কথাই তিনি বলেছেন এই প্রবন্ধে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে। একদিকে আদর্শ আর অন্যদিকে কঠিন বাস্তব। মানে পশ্চিম একদিকে মানবাধিকার আর স্বাধীনতার কথা বলছে, আবার অন্যদিকে সেই তারাই উপনিবেশ চালাচ্ছে, জাতিগত অহংকার দেখাচ্ছে আর একের পর এক যুদ্ধ বাঁধিয়ে চলেছে। এই দ্বিচারিতাটাই রবীন্দ্রনাথকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। রবীন্দ্রনাথের কাছে এর সবচেয়ে বড় উদাহরণ ছিল আমাদের নিজের দেশ, ব্রিটিশ শাসিত ভারত, যেখানে সভ্যতা শেখাতে এসে তারা আসলে কি করছিল? তারা সভ্যতার নামে শোষণ চালাচ্ছিল, দেশের সম্পদ লুট করছিল, রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নিচ্ছিল, আর মানুষের আত্মমর্যাদাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছিল। তাহলে সংকটের আসল কেন্দ্রটা কোথায়? রবীন্দ্রনাথের মতে এটা কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সমস্যা ছিল না। সমস্যাটা ছিল আরও গভীরে। এটা ছিল একটা নৈতিক এবং আদর্শগত সংকট। এই লাইনটা ভালো করে খেয়াল করুন, টেকনোলজিক্যাল প্রগ্রেস ইজ নট ইকুয়াল টু মরাল প্রগ্রেস। মানে প্রযুক্তিতে আপনি যতই এগিয়ে যান, আপনার ক্ষমতা যতই বাড়ুক, যদি নৈতিকভাবে আপনার অধঃপতন হয়, তাহলে সেই সভ্যতার কোনো দাম নেই। এটাই ছিল রবীন্দ্রনাথের মূল বক্তব্য। রবীন্দ্রনাথ দেখলেন পশ্চিমের এই তথাকথিত উন্নত সভ্যতাটা আসলে কিসের ওপর দাঁড়িয়ে আছে? স্রেফ তিনটে জিনিসের ওপর ভর করে: প্রযুক্তি, সামরিক শক্তি আর অর্থনৈতিক ক্ষমতা। একটা ঠুনকো ভিত্তি। আর এর ঠিক উল্টো দিকে রবীন্দ্রনাথ বলছেন একটা সত্যিকারের সভ্যতা দাঁড়াতে পারে শুধু এই ভিত্তিগুলোর ওপর: মানবতা, ন্যায় বিচার, সহানুভূতি এবং নৈতিকতা। এগুলো ছাড়া সভ্যতা আসলে অন্তঃসার শূন্য। এতটা সমালোচনার পর, এত হতাশার পর মনে হতেই পারে যে প্রবন্ধটা হয়তো এখানেই শেষ। কিন্তু না, রবীন্দ্রনাথ এখানেই থামেননি। তিনি এক নতুন ভোরের কথা বলেছেন। মানুষের আত্মার ওপর তার বিশ্বাসকে আঁকড়ে ধরেছেন। এই একটা লাইন, টু লুজ ফেথ ইন হিউম্যানিটি ইজ আ সিন। আমার মনে হয় এটাই পুরো প্রবন্ধের সার কথা। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, এই বিশ্বাসটাই তাকে শেষ পর্যন্ত ধরে রেখেছিল। তো এই নতুন ভোরের আলোটা আসবে কোথা থেকে? রবীন্দ্রনাথের আশা ছিল প্রাচ্যের দিকে, বিশেষ করে ভারতের দিকে। তিনি মনে করতেন প্রাচ্যের যে আধ্যাত্মিক মূল্যবোধ, মানবৈক্যের ধারণা আর সহানুভূতির সংস্কৃতি, সেটাই হয়তো পৃথিবীকে একটা নতুন পথ দেখাতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রবন্ধটা বুঝলাম। এবার আসি আসল কথায়। ডাব্লিউবিসিএস পরীক্ষার খাতায় উত্তরটা লিখবেন কিভাবে? একটা ভালো নম্বর পেতে হলে কিন্তু একটা ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন বা সমালোচনামূলক মূল্যায়ন করাটা মাস্ট।
দেখুন, একটা ভালো উত্তর লেখার জন্য ব্যালেন্স করাটা খুব জরুরি। একদিকে যেমন রবীন্দ্রনাথের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, তার সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানের প্রশংসা করতে হবে, তেমনই কিছু সীমাবদ্ধতার কথাও বলতে হবে। যেমন অনেক সমালোচক বলেন যে তিনি হয়তো পশ্চিমের ভালো দিকগুলোকে কিছুটা উপেক্ষা করেছেন বা প্রাচ্যকে একটু বেশি আদর্শায়িত করে দেখিয়েছেন। এই দুটো দিকই উত্তরে থাকতে হবে। তাহলে শেষ কথা কি? মনে রাখতে হবে, সভ্যতার সংকট শুধু একটা সময়ের লেখা নয়, এটা একটা টাইমলেস ওয়ার্নিং। এটা রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের এক অসাধারণ প্রকাশ এবং একটা সতর্কবার্তা, যা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। আর এখানেই আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। প্রায় ৮০ বছর আগে লেখা এই কথাগুলো আজকের দুনিয়ার দিকে তাকালে কি মনে হয় না সংকটটা হয়তো অন্য রূপে ফিরে এসেছে? আমরা কি আজ এক নতুন ধরনের সভ্যতার সংকটের মুখোমুখি? ভেবে দেখবেন।